হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আবার নতুন ক্লাসে। দেখো মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2025 আজকে পেজ নাম্বার নিয়েছি 264 পাতায় ম্যাথ। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করে এবিটি টেস্ট পেপার খোলো এবং 264 পাতা বের করো আর আমার সঙ্গে তোমরা অঙ্কগুলো করো। তোমরা খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে। তোমাদের অঙ্কগুলো আমার সঙ্গে সঙ্গে করলে পরে যে তোমাদের বেশি মনে থাকবে, তাহলে একসাথে অঙ্কগুলো করা যাক। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা অঙ্কগুলোতে চলে যাচ্ছি। দেখো একের অঙ্কগুলো নিয়ে চলে এসেছি, একের 1, 2 একসঙ্গে নিয়েছি। একের অঙ্কগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো আমি তোমাদের যেটা বলেছি যে আমি বড় কোশ্চেনের ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা চাইছো তা আমি নিয়ে আসবো। আমি প্রথমে সম্ভবত তোমাদের যে সরল সুদ কষার অঙ্কগুলো আছে 5 দাগের অঙ্কগুলো আমি নিয়ে আসবো। তা আমি অবজেক্টিভগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। আমি আজকেরই সম্ভবত যে ভিডিও বানাচ্ছি 2টো ক্লাস আমি আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমরা দেখো, ক্লাসগুলো মন দিয়ে দেখো। আর অঙ্কগুলো রিপিট আসবে, একই অঙ্ক বারবার তোমরা শিখো। মাধ্যমিকের একটা নিয়ম আছে, তোমরা একই অঙ্ক যদি বারবার না করো, ঠিক আছে, তো তোমরা কিন্তু মাধ্যমিক অঙ্ক নামাতে পারবে না। মনে হবে যে একই অঙ্ক কেন বারবার করবো, কিন্তু এটাই আমাদের ভাইটাল। এটাই অনেকে বুঝতে পারে না যে একই অঙ্ক যে বারবার করে আমাদের রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার জন্যই কিন্তু আমাদের কোয়েশ্চেন ব্যাংক এবিটি টেস্ট পেপারে এতগুলো স্কুল কেন আছে, কারণ বারবার রিপিট হচ্ছে অঙ্কগুলো, বারবার তোমরা প্র্যাকটিস করবা এবং ধরে ধরে প্র্যাকটিস করো। খাতা কলম নিয়ে বসো আমার সঙ্গে, ঠিক আছে। একবার ছাড়া দুবার ক্লাসগুলো করো বা বারবার ভিডিওগুলো দেখো। যত দেখবা তোমরা ততই তোমাদের নলেজ বাড়বে, তোমরা শিখবা। আর বারবার অঙ্কগুলো দেখলে, বারবার শিখলে, বারবার অঙ্কগুলো করলে তোমরা দেখবা অঙ্কটাতে মনে থেকে যাবে, অঙ্কটা মুখস্থের মতন হয়ে যাবে, তখনই তোমরা অঙ্কটা পরীক্ষায় নামাতে পারবা। তো চলো আমরা দেখে নেবো আজকের একের 1 নম্বরটা। X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে এখানে দেখো, আমাদের এখানে কোনো মূলধন বলেছে, মূলধনটা আমাদের এখানে দেওয়া নাই। তাহলে X বছরে X টাকা বলে দিয়েছে X%। তাহলে আমরা যে সূত্রটা জানি I = PTR/100। তাহলে এখানে মানগুলো বসাও। দেখো এখানে আমাদের সুদটা X টাকা বলেছে, কোনো মূলধন মানে পিটা আমাদের বেরোবে এখানে। সময়টা দেখো X বছর, সময়টা X দেওয়া আছে, আর সুদের হারটা X% দেওয়া আছে আমাদের। তাহলে এখান থেকে পি এর মানটা পেয়ে যাবো, একটা X কেটে দিচ্ছি আমরা। তাহলে এখানে পি এর মানটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে 100টা চলে যাবে উপরে আর এই Xটা নিচে নেমে যাবে। 100টা উপরে, Xটা নিচে। তাহলে 100/X দেখো আমাদের C নম্বর অপশানে আছে। 2 নম্বরটা বলছে AS² + BX + C = 0 সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে কোনটা আমাদের স্যাটিসফাই করবে? দেখো সমীকরণের বীজদ্বয় সমান কখন হয়? যখন নিরূপকটা 0-র সঙ্গে সমান হবে। নিরূপক বলতে B² - 4AC, ঠিক আছে। এখানে আমাদের দ্বিঘাত সমীকরণটা সাধারণ আকারে সাজানো আছে, অনেক সময় সাজানো থাকে না, লক্ষ্য করে নিবা, ঠিক আছে। অনেকে এটাকে তাড়াহুড়া করার জন্য ভুল করে দেয়। অঙ্কতে তাড়াহুড়া করবো না, অঙ্কতে তাড়াহুড়া করলেই তোমরা লসে পড়বা। অঙ্ক কিন্তু মিস্টেক হয়ে যাবে, ছুটে পড়বে। তো ভালো করে প্রশ্নগুলো পড়ো মন দিয়ে, তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই, ঠিক আছে। আস্তে আস্তে অঙ্ক করো। তাহলে এখানে দেখো আমাদের এখানে C এর মানগুলো বের করেছে। আমরা যদি এখানে C এর মানটা বের করতে চাই তাহলে B² আমরা এদিকে নিয়ে আসলাম। তাহলে C এর মানটা আমরা দেখতে পাচ্ছি B²/4A। তাহলে দেখো B²/4A আমাদের কত নম্বর অপশানে আছে? আমাদের আছে D নম্বর অপশানটা। তাহলে আমাদের অ্যান্সার D নম্বর। এবার 3 আর 4 নিয়েছি আমরা, একে দুটো অঙ্ক পাশাপাশি নিয়েছি। তো ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের। তো তাড়াতাড়ি করে তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং ভিডিওগুলো লাইক করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে নাও এইরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে চলো আমরা একের 3টা দেখে নেব কী বলছে। কোনো বৃত্তের একটি যে ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বলে পরিধি, বৃত্তাংশ, বৃত্তকলা, অর্ধবৃত্ত। দেখো আমাদের কি বলেছে কথাটা, একটা বৃত্ত আছে এবং একটা যে আছে, ঠিক আছে। এখানে আমরা কেন্দ্রবিন্দু নিলাম। তাহলে এই যে একটা জে এবং একটি বৃত্তচাপ, আমরা AB জে নিয়ে নিলাম, আর এখানে ধরো একটা সি বিন্দু নিলাম। তাহলে ACB একটা হচ্ছে বৃত্তচাপ আর ABJ। তাহলে এই যে জায়গাটা, অংশটা, এই পুরো জায়গাটাকে আমরা কি বলবো? এই ক্ষেত্রটাকে আমরা বলবো বৃত্তাংশ, তাই না? আমাদের অ্যান্সারটা হবে বৃত্তাংশ। আচ্ছা, এখানে যে বলে যে পরিধি, পরিধি তো হচ্ছে পুরো ঘেরাটাকে বলা হয় পরিধি, তাই না? পরিধি। আর বৃত্তকলা, বৃত্তকলা দেখো কী জিনিসটা, বৃত্তকলা হবে বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ নিয়ে যে অংশটা, বার্থডে কেক তোমরা কেটেছ যে অংশটা, তাকে বৃত্তকলা বলে। আর আমাদের অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত আমরা কি জানি? অর্ধবৃত্ত হচ্ছে এই যে ব্যাস নিয়ে, এই যে ব্যাসটা, এটা যদি হয় AB ব্যাস, এটা O কেন্দ্র। তাহলে এভাবে আমরা দুটো অর্ধবৃত্ত দেখতে পাচ্ছি, এদিকে একটা অর্ধবৃত্ত, এদিকে একটা অর্ধবৃত্ত। তাহলে আমাদের অর্ধবৃত্ত হবে না, বৃত্তকলা হবে না, পরিধিও হবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে বৃত্তাংশ। যে এবং একটি চাপ নিয়ে যে ক্ষেত্রটা তৈরি হয় তাকে আমরা বলবো বৃত্তাংশ। 4 নম্বরটা বলছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে? আচ্ছা, এখানে দেখো চোঙের আয়তন সমান বলে দিয়েছে,
আর উচ্চতা অনুপাত দেওয়া আছে। দেখো চঙের আয়তন কি বলবো আমরা, দুটি চং আছে, তা চঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আর বলতে আমরা দুটো চং আছে, একটা ব্যাসার্ধ R1 নিলাম, তাহলে পাই আর স্কোয়ার এইচ বলতে এখানে দেখো আমরা অনুপাত থেকে প্রথমটাকে H1, ঠিক আছে, প্রথমটাকে H আর পরেরটাকে 2H নিতে পারবো, ঠিক আছে। একটা আমরা প্রথম চঙের উচ্চতা H নিতে পারবো অনুপাত থেকে, আর দ্বিতীয় চঙের উচ্চতা আমরা 2H নিতে পারবো, এটা মনে রাখবো, অনুপাত থেকে এভাবে ধরা যায়। তাহলে প্রথম চঙের উচ্চতা H পেয়ে গেলাম, সমান সমান আয়তনটা সমান বলেছি। এবার দ্বিতীয় চঙের আয়তন দেখো পাই আর স্কোয়ার, আর বলতে এখানে দ্বিতীয় চঙের ব্যাসার্ধ আমরা R2 নেব, তাহলে R2 স্কোয়ার, আর দ্বিতীয় চঙের উচ্চতা 2H, তাহলে এখানে আমরা 2H বসিয়ে দেবো। এবার এখান থেকে আমরা R1 R2 পেয়ে যাবো, ব্যাসার্ধে দৈর্ঘ্য অনুপাত বের করতে বলেছে, তাহলে পাই আমরা কাটালাম, H কেটে দিলাম। আর এখানে দেখো আমরা যদি এখানে করি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান সমান, তাহলে আমাদের এদিকে শুধু আছে 2 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে এখানে যদি আমরা করি R1 বাই R2 তার হোল স্কোয়ার, এদিকে 2/1। আচ্ছা আমি এখানে দেখাই, আমি এখানে এবার স্কোয়ারটা উঠিয়ে দেবো, বর্গটা উঠাবো, তাহলে বর্গটা যদি উঠাই তাহলে এদিকে বর্গমূল চাপবে, তাহলে √2 আর 1-এর বর্গমূল 1, তাহলে অতএব আমরা দেখতে পাচ্ছি R1 R2 কত দেখতে পেলাম, √2 1 দেখতে পাচ্ছি। দেখো আমাদের C নাম্বার অ্যান্সারটা আছে। এবার 5 আমরা 6 নিয়ে এসেছি। আচ্ছা দেখো তোমাদের আমি বলি যে আমি যেহেতু নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তোমাদের এই বছরই তোমাদের প্রথম মাধ্যমিকের সিলেবাস তোমাদের দিচ্ছি আমি, তো কিভাবে তোমাদের হচ্ছে লাইট কীভাবে হচ্ছে, কতটা কীভাবে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। একজন কমেন্ট করে বলেছে আমাকে যে বোর্ডটা আরও কাছে আনো, মানে মোবাইলটা আরও কাছে নিয়ে আসতে হবে, তো আজকে আমি কাছে নিয়ে এসেছি। তো কাছে আনার জন্য আমাদের সম্পূর্ণ বোর্ডটা আসেনি, আমি বোর্ডটা একটু বাদ দিয়েছি, যে কাছে আসার জন্য যদি তোমাদের যদি ভালো দেখা যায় তা তোমরা কমেন্টে জানাও যে এখন আমি দেখো মোবাইলটাকে কাছে নিয়ে এসেছি, বোর্ডটা একটু কাছে এসেছে, তো কীভাবে দেখা যাচ্ছে তোমরা কমেন্টে জানাও। তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি বুঝতে পারবো যে কীভাবে তোমাদের ক্লাসগুলো হচ্ছে, কীভাবে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, লাইটের কী ব্যবস্থা আছে। তো যাই হোক আমি যতটা পারছি ভালো করার চেষ্টা করছি, তো তোমরা কমেন্টে জানাবা যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব। আর অঙ্ক যদি কথা বুঝতে না পারো, কোনো অঙ্ক সমস্যা হলে সেটাও কমেন্টে তোমরা জানাবা যে কোন অঙ্কটা তোমাদের সমস্যা হচ্ছে বা ওই অঙ্কটা বুঝতে পারলাম না। তো দেখো আমরা চলে আসবো 5 আর 6 আমরা একসঙ্গে নিয়েছি। 5-এর অঙ্কটা বলছে tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে tan টু দি পাওয়ার 11 আলফা প্লাস cot টু দি পাওয়ার 11 আলফা এর মান কত হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের tan আলফা cot আলফা মানটা এখান থেকে পেয়ে যাবো আমরা যদি দেখো tan আলফা আছে আর cot আলফাকে 1/tan আলফা করে দিলাম সমান 2। এবার আমরা কী করবো, বই পক্ষে tan আলফা দিয়ে গুণ করে দেবো, tan আলফা দিয়ে যদি গুণ করি তা tan স্কোয়ার আলফা। আচ্ছা এখানে দেখো 2 tan আলফা পাবা, ওটাকে আমরা এইদিকে নিয়ে চলাম বাঁদিকে, তাহলে বাঁদিকে আমরা নিয়ে আসলাম 2 tan আলফা মাইনাস হয়ে যাবে, আর এখানে দেখো tan আলফা কেটে যাবে, তো এখানে +1 দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমাদের কিন্তু সমীকরণটা দাঁড়াবে, এখানে 1 তো 1টা এখানে করলাম, আর যে 2 tan আলফাটা আমরা এইদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এটা দেখো পূর্ণবর্গের সূত্র করা যাবে a² - 2ab, এখানে 1 আছে 2ab + b², তাহলে পূর্ণবর্গের সূত্র হলে এটা আমরা লিখতে পারবো tan আলফা - 1 তার হোল স্কোয়ার। তো এখানে দেখো এখান থেকে কিন্তু আমরা tan আলফার মানটা আমরা 1 দেখতে পাচ্ছি, কারণ বর্গের স্কোয়ার 0 হলে পরে সেই মানটা tan আলফা - 1 মানটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর tan আলফা - 1 যেহেতু হয় 0, tan আলফা মানটা 1 হবে, 1টা ওইদিকে গিয়ে। আচ্ছা tan আলফা আমরা 1 পেয়ে গেলাম, তাহলে আমরা এখান থেকে cot আলফা 1 পেয়ে যাবো, তাই না, কারণ যেহেতু tan আলফা উল্টো cot আলফা, তাহলে আমরা cot আলফার মানটা কত পাবো, 1 পেয়ে যাবো, এখানে বসিয়ে দাও। তাহলে tan আলফার মান 1 পেলাম, 1-এর মাথায় 11, আর cot আলফার মানটা 1 পেলাম, 1-এর মাথায় 11, পাওয়ারকে আমরা মাথায় বলে দিচ্ছি, হ্যাঁ সহজভাবে। তাহলে এখানে 1 + 1 আমরা কিন্তু দেখো 2 পেয়ে গেলাম। 2 নম্বর অ্যান্সারটা অপশানে আছে C নাম্বারটা। 6 নম্বরটা বলছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো সংখ্যাগুলো আছে 8, 9, 12, 17, x+2 আছে, x+4 আছে, 30 আছে, 31 আছে, 34 আছে, 39 আছে, ঠিক আছে। তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত হবে। এখানে দেখো মানগুলো কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দিয়েছে, ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তারপরে মধ্যমা আমরা বের করব, মধ্যমা গিয়ে লক্ষ্য করে দেখো এইদিকে কটা সংখ্যা আছে, এইদিকে দেখো এখানে 1, 2, 3, 4টা সংখ্যা। এবার এইদিকে চলে এসো, এখানেও কিন্তু 4টা সংখ্যা আছে, তাহলে এইদিকে 4টা এইদিকে 4টা, তাহলে মধ্যে আমরা কিন্তু দুজনকে পেয়ে গেলাম, x+2 আর x+4। তাহলে এই দুজন যদি মধ্যে পেয়ে যাই, তাহলে আমরা দেখো মধ্যমা বের করার নিয়মটা যেটা আছে x+2 এই দুটোকে আমরা যোগ করে নিব, ঠিক আছে। এটা আমাদের একবারে বের করার নিয়ম, যেহেতু সংখ্যাগুলো গুণা যাচ্ছে তাহলে আমরা মধ্যমা একবারে বের করতে পারবো। এই দুটো যে দুজন মধ্যে থাকবে তাদের যোগ করব, আর নিচে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো সরলটা, এখানে আমরা 2x পেয়ে গেলাম, এটা 6 পেয়ে গেলাম, নিচে আমাদের 2, তাহলে এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে x+3
আর নিচে আমাদের 2 আছে, 2 দিয়ে কেটে গেল। আচ্ছা, আমরা কিন্তু মধ্যমাটা পেয়ে গেলাম x + 3, এর মানটা আমরা বলে দিয়েছে, আবার 24 বলে দিয়েছে। তাহলে এখান থেকে x এর মানটা তোমরা দেখতে পাচ্ছ 3টা বিয়োগ হয়ে যাবে 24-এর সঙ্গে, তাহলে 21 পেয়ে গেলাম। তো দেখো আমাদের x এর মানটা 21, আমাদের অপশানে আমাদের বি নাম্বার অ্যান্সারটা মিলছে। এবার আমরা 2 প্রশ্নগুলো এসেছি। 2 প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান টাইপের অঙ্কগুলো আছে, তাহলে আমরা শূন্যস্থান টাইপের অঙ্কগুলো করাবো। আমি তোমাদের সঙ্গে আছি অল টাইম, যারা বলছো আমি কতদিন তোমাদের সঙ্গে থাকবো, আমার ইউটিউব জার্নি শুরু হয়ে গেছে, এখন তোমাদের সঙ্গে আছি। তোমরা দেখবা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবা ক্লাস 11-এ, তা আমি আমাকে সায়েন্সে ক্লাস 11-12-এ দেখতে পাবো, আমি 11-12-এর ক্লাস নিয়ে আসবো। তো তোমরা কারা কারা সায়েন্স নেওয়ার ইচ্ছুক, কারা সায়েন্সে পড়বা তোমরা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবা। তো আমি তোমাদের কিন্তু ক্লাস 11-12-এর ক্লাস দেওয়া শুরু করে দেবো। তোমরা যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, ভর্তি হয়ে যাবা ক্লাস 11-এ, তখন কিন্তু আমাকে দেখতে পাবা ক্লাসে। তো এখন তোমাদের সময় মাধ্যমিক, এখন সায়েন্সের কথা কমই ভাবতে হবে, কিন্তু তোমাদের মাধ্যমিক নিয়েই ভাবতে হবে তোমাদের। তো এই মাধ্যমিকটা রেজাল্ট কতটা ভালো হয় সেটা তোমাদের চেষ্টা করতে হবে, কারণ তোমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর আমি যেটা কথাটা বললাম, একই অঙ্ক বারবার রিপিট আসুক, তোমরা কিন্তু বারবার করো, এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। আমি বলি কিন্তু এই জিনিসটা অনেকে করতে চায় না, যে একই অঙ্ক আমি তো করে নিয়েছি অঙ্কটা, আমি কেন প্র্যাকটিস করব। কিন্তু এই না করার জন্য সেই অঙ্কটা কিন্তু ভুলে যেতে পারে, ও কিন্তু সেখানে পরীক্ষার খাতায় কিন্তু মিস্টেক করে দিতে পারে। তার জন্য আমি বলবো তোমাদের যে মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে একই অঙ্ক তোমরা বারবারই প্র্যাকটিস করো। তো দেখো আমরা 2-এর 1-2 একসঙ্গে নিয়েছি। তো 2-এর 1 নম্বরটা বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে P টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ড্যাশ টাকা। তাহলে এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ আমাদের চেয়েছে, তাই তো। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি আগে বের করি, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ একবারে বের হয় না, প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের হয়। দেখো সমূল চক্রবৃদ্ধি কী করে পাই, সমূল চক্রবৃদ্ধির সূত্রটা হবে P × 1 + r/100⁴n, তাই না। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র, ঠিক আছে, এটাকে সুদ আসল বলি আমরা একসঙ্গে। তাহলে এখানে P তো P টাকায় আছে, 1 + r, এখানে আরই আছে দেওয়া, আর এনটা আমাদের 1 বছর বলেছে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এটাই পেয়ে গেলাম, এটা কী পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম আমরা সমূল চক্রবৃদ্ধি। এবার যদি চক্রবৃদ্ধির সুদ পেতে চাই, তাহলে চক্রবৃদ্ধির সুদটা কী করে পাবো, চক্রবৃদ্ধির সুদটা পাবো এই যে দেখো সমূল চক্রবৃদ্ধি থেকে, ঠিক আছে, এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়ে দিবা, তখনই তোমরা পেয়ে যাবা চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি, আর চক্রবৃদ্ধি সুদ হবে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা, এই যে আসল P টাকা, সেটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখো P প্লাস, এটা আমরা গুণ করে নিলাম PR/100, আর এখানে -P, তাহলে P কেটে গেল, তা আমাদের থেকে গেল PR/100। PR/100 দেখো আমাদের এটাই আমাদের অ্যান্সার, তাহলে এখানে লিখে দেবো PR/100। দেখো আমাদের কিন্তু অ্যান্সারে আমাদের কিন্তু মাইনাস দিয়ে মানটা দেওয়া আছে, মাইনাস দিয়ে কিন্তু মানটা হবে না, ঠিক আছে, এটা প্লাস দিয়ে মানটা পেলাম। হ্যাঁ, ওটা তোমরা উত্তরটা ঠিক করে নিবা। এবারে দেখো 2-এর অঙ্কটা বলছে 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতিক কত হবে। আচ্ছা, এখানে দেখো 3টি ধনাত্মক সংখ্যা বলেছে, ক্রমিক হবে, আমরা ধরে নিলাম যে A, B, C এরা হচ্ছে 3টি ধনাত্মক ক্রমিক সংখ্যা। আচ্ছা, এরা যদি ক্রমিক সংখ্যা হয়, তাহলে আমরা কি জানি, আমরা জানি A/B = B/C, 3টি সংখ্যা ক্রমিক হলে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা B², আমরা বাইটা আগে দেখাই দিই তোমাদের, তাহলে A/B অনুপাতকে বাই করা যায় B/C, তাহলে আমি এখানে দেখাই, তাহলে আমরা বর্গগুণ করলে B² = AC পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা B² কত পেলাম, AC পেয়ে গেলাম। এবার দেখো আমাদের এখানে কি বলেছে যে সেই সংখ্যা 3টির গুণফল আবার 64 বলে দিয়েছে, তাই না। তাহলে আমাদের সংখ্যা 3টির গুণফল আমরা যদি করি, কত বলেছে আমাদের, 64 বলেছে। তাহলে এখানে আমরা দেখো ACর মানটা আমরা এই যেখানে দেখো AC × B করে দিলাম = 64, তাহলে ACর জায়গায় আমরা B² লিখতে পারবো, যেহেতু মানটা আমরা বের করলাম, 1 নং নাম দিয়ে দিলাম এটা। তাহলে এখানে হচ্ছে আমাদের B, 64কে আমরা লিখে দেবো 4-এর কিউব, তাহলে এদিকে আমাদের দাঁড়িয়ে গেল B³ আর এখানে আমাদের দাঁড়িয়ে গেল 4-এর কিউব, ঠিক আছে। এখানে কিন্তু আমরা মানটা বসিয়েছি এই জায়গায় 1 থেকে, আমরা লিখে দিলাম 1 থেকে। তাহলে দেখো তো আমাদের B এর মানটা কত পেয়ে গেলাম, B এর মানটা আমরা 4 পেয়ে গেলাম। Bটাই ছিল কিন্তু মধ্য সমানুপাতি, দেখো এটা যে মধ্য সমানুপাতি বলা হয়, তাহলে মধ্য সমানুপাতিটা আমরা পেয়ে গেছি কত, 4, তাহলে আমাদের 4 অ্যান্সার। দেখো 3 আর 4 নিয়েছি আমরা। 3-এর প্রশ্নটা বলছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলিকে কি বলা হয়। দেখো তাহলে এখানে যেটা আমাদের বলেছে, যে কোনো
বৃত্তের বৃত্তস্থ যে চতুর্ভুজ, একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়, তাই না, পরস্পর যদি সম্পূরক হয়, তাহলে এখানে তোমাদের বলবো P-168 পাতায় একটা আমাদের প্রয়োগ দেওয়া আছে। তোমাদের আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে আমাদের যে 168 পাতায় চলে যাবা, আর এই যে আমাদের ছবিটা দেখো, এই যে ছবিটা যেটা বলছি, তাহলে এখানে যে বলেছে এই যে কোণটা, এখানে এই যে আমাদের যে চতুর্ভুজটা আছে AROS, এই চতুর্ভুজের ছবিটা আমি তোমাদের এখানে লিখে দেখাই। ছবিটা আমাদের এইভাবে আছে, এখানে আমাদের একটা জে আছে আর এইদিকে একটা জে আছে, আর এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে। ওকে, তাহলে আমরা যেটা AQ নাম দিলাম, এখানে AQ, আর এদিকে আমরা P নাম দিলাম, এটা কেন্দ্রবিন্দু। এদিকে আমাদের লম্ব করেছে, ঠিক আছে, এটা আমরা ধরে S দিলাম, আর এদিকে লম্ব করেছে এখানে T, এগুলো হচ্ছে লম্ব আমাদের, এটা T। তাহলে এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি, এই কোণগুলো আমাদের দেখো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে দেখো ATOS, এই যে চতুর্ভুজটা আছে, চতুর্ভুজের বিপরীত কোণ কি দেখতে পাচ্ছি আমরা, পরস্পর সম্পূরক, 90 90 180 ডিগ্রি। তাহলে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে আমরা সেই চতুর্ভুজের যে শীর্ষবিন্দুগুলোকে বলা হয় সমবৃত্তস্থ। এটা তোমরা মনে রাখবা, কি বলবো আমরা, সমবৃত্তস্থ বলবো। তাহলে এখানে লিখে দেবো সমবৃত্তস্থ, ঠিক আছে। P-168 পাতায় তোমরা প্রয়োগ নম্বর 8-এর প্রয়োগটা দেখে নিবা, সেখানে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছে কেন সমবৃত্তস্থ। আচ্ছা, 4-এর অঙ্কটা দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল A বর্গ একক হলে উচ্চতা কত। দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক। আমাদের দেখো শঙ্কুর আয়তনটা V দেওয়া আছে, তাহলে V সমান কী জানি, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h। আর বলতে ভূমির ব্যাসার্ধ শঙ্কুর, আর h বলতে শঙ্কুর উচ্চতা, ঠিক আছে। আর এখানে দেখো এবার আমরা শঙ্কুর কী বলেছে, ভূমিতলের ক্ষেত্রফল। তো শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমিটা বৃত্ত, তার বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কার মানটা বের করে নেব, আমরা এখান থেকে r এর মানটা আচ্ছা r² মানটা আমরা বের করে নিই। তাহলে যদি আমরা r² মানটা বের করে নিই, তাহলে এখানে কত পাবো, দেখো r² সমান হবে A/π, ঠিক আছে, A/π। আমরা এই r² জায়গায় আমরা r² মানটা পুট করে দিই, তাহলে এখানে দেখো V সমান 1/3 পাই, r² জায়গায় কত লিখবো, A/, ঠিক আছে, একটু ভালো করে লিখি, r² জায়গায় r² মানটা পেয়েছি A/π, আর এখানে আমাদের h আছে। তাহলে দেখো পাই কেটে দিলাম আমরা, তাহলে এখানে আমরা কী পাচ্ছি, h এর মানটা কত পাচ্ছি, দেখো এখানে যদি আমরা বর্গমূল করে দিই, এদিকে 3V আর এদিকে A/h, তাহলে এখান থেকে যদি h এর মানটা বের করতে চাই, তাহলে h এর মানটা হবে 3V/e। দেখো আমাদের উচ্চতা বলেছিল, তাহলে উচ্চতা কত হবে, সেই শঙ্কুর উচ্চতা হবে 3V/a। তাহলে আমাদের 3V/a এটাই আমাদের উচ্চতা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 3V/e, ঠিক আছে। এইভাবে আমাদের উচ্চতা বের করে নেবো আমরা। দেখো 5 আর 6 আমরা আসলাম। 5-এর অঙ্কটা বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। আচ্ছা দেখো এই কোণটার সম্পূরক কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে এই কোণের আমরা সম্পূরক বের করব। তাহলে দেখো সম্পূরক কোণ আমরা কী করে বের করি, সম্পূরক কোণ পাওয়ার জন্য আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করব। তাহলে আমরা এখানে বলবো 180 ডিগ্রি বলতে দেখো যেহেতু এখানে বৃত্তীয় মানই আছে কোণগুলো, তাহলে আমরা পাই থেকে বিয়োগ করে দিচ্ছি, তাই না। তাহলে পাই থেকে যদি এই কোণটা বাদ দিই, তাহলে এটাই হচ্ছে আমাদের সম্পূরক কোণ, এই কোণের সম্পূরক কোণ এটা, ঠিক আছে। যার সম্পূরক বলবে সেই কোণটাকে তোমরা কত 180 ডিগ্রি থেকে বাদ দিবা। এখানে যেহেতু আমাদের পাই দেওয়া আছে বৃত্তীয় মানে, তাহলে পাই বলতে 180 ডিগ্রি, তাহলে পাই থেকে আমরা বিয়োগ দিব। তাহলে এখানে দেখো বিয়োগ ফলটা আমরা পেয়ে যাবো, এদিকে 8π আর ওদিকে 3 বাদ দিলে আমরা পেয়ে যাবো 5π/8। ওকে, তাহলে এই যে দেখো আমাদের এই যে সম্পূরক কোণের বৃত্তীয় মানটা, এটাই আমাদের পেয়ে গেলাম বৃত্তীয় মান, কারণ এটা তো আমাদের বৃত্তীয় মানই আছে, অ্যান্সারটা পাই দিয়ে আছে, তাই না। দেখো ডিগ্রি দিয়ে থাকলে পরে ষষ্ঠিক মান, আর যদি পাই দিয়ে থাকে মানটা কোনটা, সেটাকে আমরা বৃত্তীয় মান বলবো। তা দেখো এই কোণটার যে সম্পূরক কোণের যে বৃত্তীয় মান বের করতে বলেছিলাম আমরা পেয়ে গেছি 5π/8। তো আমরা লিখে দেবো এখানে 5π/8, একটু ভালো করে লিখে এখানে 5π/8। ওকে, আচ্ছা 6 নম্বর দেখো কী বলছে, x1, x2, x3 xn এর গড় x বার বলে দিয়েছে। তাহলে এখানে আমাদের kx1, kx2, kx3, তারপরে আছে শেষে kxn এর গড়টা আমাদের বের করতে বলেছে। আচ্ছা আমরা যদি এর গড় যদি আমরা বের করতে চাই, তাহলে এর গড় কত হবে, গড় পাওয়ার নিয়মটা কি, আমরা গড় পাওয়ার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা আছে বা রাশি আছে সবাইকে যোগ করো, ঠিক আছে, সবাইকে যোগ করব, আর কতগুলো আছে রাশি টোটাল আছে n সংখ্যক, তাহলে n দিয়ে আমরা ভাগ,
তাহলে এর গড়টা আমাদের কত বলেছে এক্স বার বলে দিয়েছে। ওকে, এবার আমরা এর গড়টা বের করবো, এর গড়টা আমাদের বের করতে বলেছে। এখানে বলে দিয়েছে কিন্তু কেটা নোট হলো জিরো, কেটা জিরো হবে না, জিরো হলে তো আমাদের রাশিগুলো সব শূন্য হয়ে যাবে, তার জন্য কেটা জিরো হবে না। আচ্ছা, এখানে দেখো এর গড়টা আমরা কী করে পাবো, একইভাবে আমরা রাশিগুলোকে সব যোগ করব, শেষে আমরা যোগ করব কে এক্স এন, ঠিক আছে। আর নিচে কি হয়, নিচে আমাদের যতগুলো রাশি আছে তত দিয়ে ভাগ। দেখো এন সংখ্যক 1 থেকে শুরু, এন থেকে শেষ, তাহলে রাশি আছে এন সংখ্যক। এখানে আমরা কেটা যদি কমন নিয়ে নিই, তাই না, তাহলে কেটা আমরা বাইরে করে দিলাম। তাহলে এবার লিখবো x1 প্লাস x2 প্লাস কত দূর আছে এক্স এন অবধি আছে, এর নিচে আমরা এনটা করে দিলাম। এবার দেখো এখানে এর মানটা আমরা দেখো এক্স বার বের করে রেখেছি, তাহলে আমরা এখানে এক্স বার বসিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো এর গড়টা কত পেলাম, কে এক্স বার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল কে এক্স বার। দেখো এবার 3-এর প্রশ্নগুলো আসলাম। 3-এর প্রশ্নগুলো আছে আমাদের সত্য মিথ্যা অঙ্কগুলো আছে, তারপরে সত্য মিথ্যা দেখে নেব কোনটা হবে সত্য কোনটা হবে মিথ্যা। তাহলে আর কোনো অঙ্কতে ভয় নাই। এবার মাধ্যমিকের রেজাল্ট তোমাদের কিন্তু ভালো হতে চলেছে, যেহেতু প্রদীপ স্যার তোমাদের অঙ্ক শেখাচ্ছে, আমি পুরো ডিটেলসে অঙ্ক করাই, কোনো অসুবিধা নাই। আর আমি তাড়াহুড়োতে অঙ্ক করাই না, তাড়াহুড়োতে অঙ্ক ভালো হয় না। অন্যান্য সাবজেক্ট জানি না কী হতে পারে, কিন্তু বিশেষ করে অঙ্ক খুব ভাইটাল একটা সাবজেক্ট। এখানে তোমাদের ধৈর্য চাই, ধৈর্য করে তোমাদের দেখতে হবে। ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। তোমাদের কিন্তু একটু ক্লাস দেখলে হবে না, তোমরা পুরো মন দিয়ে শুরু থেকে শেষ অবধি ক্লাসগুলো দেখবা, কোনো স্কিপ না করে, তারপরে তোমরা কিন্তু সব অঙ্ক বুঝতে পারবা। আর একই অঙ্ক, যে অঙ্কটা জানো সেই অঙ্কটা তোমরা বারবার দেখো। এই জিনিসটা কিন্তু অনেক ছাত্রছাত্রী করে না, যে আমি অঙ্কটা জানি তো আমি কেন ওটা দেখবো বা শিখবো, কিন্তু না, এখানে কিন্তু মাধ্যমিকে যদি অঙ্কের রেজাল্ট করতে চাও তাহলে একই অঙ্ক বারবার করো, বারবার দেখো, বারবার শিখো, ঠিক আছে। তো দেখো আমরা 3-এর 1, 2 একসঙ্গে নিয়েছি। আগের অঙ্কটা বলছি এ ও বি এর মূলধনের অনুপাত 5:4 এবং এ মোট লাভের 80 টাকা পেলে বি পায় 100 টাকা। দেখো এখানে আমাদের মূলধনের অনুপাত দেওয়া আছে, তাহলে একই সময়ের ক্ষেত্রে লাভের অনুপাতটা আর মূলধনের অনুপাতটা আমাদের সমান হয়। আমরা লাভগুলো দেখে নেব। দেখো লাভগুলো দেখো, এ মোট লাভের 80 টাকা পেলে, তাই না, আর বি পায় 100 টাকা। তাহলে এখানে দেখো, তাহলে এর লাভটা বির লাভটা কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে এর লাভটা বলেছে 80 টাকা ইজডু, আর বি এর লাভটা বলেছে 100 টাকা। তাহলে আমরা দেখব যে লভ্যাংশ অনুপাতটা কত আসছে। এখানে আমরা 100 কাটালাম, এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে 4:5। দেখো লভ্যাংশ অনুপাত পেলাম 4:5, কিন্তু মূলধন অনুপাত দেওয়া আছে কত, মূলধনের অনুপাতটা দেওয়া আছে 5:4। তাহলে কিন্তু সমান হয়নি না, আমাদের এটা অসমান হয়ে গেছে। সমান হলে কিন্তু আমাদের সত্য হয়ে যেত, এটা যেহেতু অসমান হয়েছে তাহলে তার জন্য অ্যান্সারটা মিথ্যা হবে, ঠিক আছে। এভাবে তোমরা অঙ্কটা করতে পারবা, যে মূলধনের অনুপাত দেওয়া আছে, লাভগুলো দেওয়া আছে, লাভের অনুপাত বের করে নিবা, আর বের করে দেখবা আমাদের মূলধনের অনুপাতটা লাভের অনুপাতটা সমান আসছে কি আসছে না। সমান আসলে পরে সত্য, আর সমান না আসলে মিথ্যা। খুব ভালো অঙ্ক এগুলো। তাহলে আমরা অ্যান্সারটা এখানে আমরা মিথ্যা লিখে দেবো, তাহলে অ্যান্সার মিথ্যা পেয়ে গেলাম। দেখো 2-এর অঙ্কটা বলছে এক্স ভেরিয়েস জেড এবং ওয়াই ভেরিয়েস জেড হলে এক্স ওয়াই ভেরিয়েস জেড হবে। তাহলে এখানে দেখো আমাদের এটা যৌগিক ভেদের অঙ্ক আছে, এক্স ভেরিয়েস জেড আর ওয়াই ভেরিয়েস জেড। দেখো ডান দিকেরটা সমান আছে আমাদের, আর ডান দিকে সমান আছে, তারপর তোমরা করবা কি এক্স ওয়াই গুণ করে নাও, তাহলে এক্স ওয়াই গুণ হয়ে যাবে ভেরিয়েস, আর যেহেতু ডান দিকে জেড জেড সমান আছে তাহলে একটা জেড হয়ে যাবে। এভাবে যৌগিক ভেদ করা যায়। তাহলে আমাদের যেটা বলেছে দেখো এখানে এক্স ওয়াই ভেরিয়েস জেড, তাহলে আমাদের সত্য কথা বলেছে, তাহলে এটা অ্যান্সারটা আমাদের হয়ে যাবে সত্য। এবার দেখো 3 আর 4 নিয়েছি আমরা। 3-এর অঙ্কটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শক করলে বৃত্ত দুটি সর্বাধিক 3টি স্পর্শক অঙ্কন করা যায়। আচ্ছা এখানে দেখো দুটি বৃত্ত আছে বহিঃস্পর্শ করেছে, তাহলে দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে এভাবে, আর এভাবে দুটো বৃত্ত বহিঃস্পর্শ করেছে, এখানে বহিঃস্পর্শ করেছে, তাহলে সর্বাধিক কটা স্পর্শক তৈরি করা যাবে। দেখো এখানে স্পর্শক তৈরি হবে। দেখো এখানে আমরা এই যে এইদিকে একটা স্পর্শক বানাতে পারবা, একটা স্পর্শক পেয়ে গেলাম। আচ্ছা একটা এইদিকে একটা স্পর্শক তৈরি করতে পারবা, দুটো স্পর্শক, আর একটা দেখো এইভাবে, দেখো এই যে মাঝ বরাবর একটা স্পর্শক হবে। তাহলে 1, 2, 3টা স্পর্শক কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে সর্বাধিক 3টি স্পর্শক বলেছে, তো সর্বাধিক 3টি স্পর্শকে তৈরি হবে দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে। তাহলে কথাটা এখানে সত্য বলেছে, তাহলে অ্যান্সারটা আমরা সত্য লিখে নেব। 4 নম্বর অঙ্কটা দেখো, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 বর্গ ঘনমিটার হবে। আচ্ছা দেখো 2 হেক্টর একটা জমি আছে, ঠিক আছে। তাহলে মনে একটা ধরনের আমাদের একটা জমি আছে, এইভাবে জমিটা হচ্ছে 2 হেক্টর। তো এই জমিতে বৃষ্টি পড়েছে, বৃষ্টির জলটা জমে উঁচু হয়ে গেছে, তাই না। তো তার আয়তন কতটা হবে, কত ঘনমিটার হবে সেটা বের করতে বলেছে। এটা 1000 ঘনমিটার হবে। যদি বের হয় তাহলে আমাদের সত্য, আর না বের হলে মিথ্যা। তাহলে এখানে দেখো অঙ্কটা কীভাবে আমরা করব। আমাদের এখানে দুটো সূত্র তোমাদের জানতে হবে। যে সূত্রটা হচ্ছে আমরা জানবো, যেহেতু
1 হেক্টর, 1 হেক্টর সমান সমান 100 আর, এটা মনে রাখবা, 1 হেক্টর সমান সমান 100 আর। তাহলে এখানে 2 হেক্টর সমান সমান কত হবে? 2 হেক্টর সমান সমান হয়ে যাবে 200 আর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্যের একক, এগুলো সব হেক্টর আর। এবার দেখো আবার একটা তোমাদের সূত্র জানতে হবে, যেহেতু 1 আর সমান সমান 100 বর্গ মিটার। ঠিক আছে, 1 আর সমান সমান 100 বর্গ মিটার, এই সূত্রগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, 1 হেক্টর সমান সমান 100 আর, আর 1 আর সমান সমান 100 বর্গ মিটার, দুটো সূত্র কিন্তু মনে রাখতে হবে তোমাদের এই অঙ্কটার জন্য, খুব ভালো অঙ্ক এটা। আচ্ছা, তাহলে আমাদের 200 আর সমান সমান কত বর্গ মিটার হবে? তাহলে আমরা এখানে লিখব 200 আর, ঠিক আছে, আর সমান সমান গুণ হয়ে যাবে, তাহলে এখানে 100 গুণিত 200 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে কত পেয়ে যাব? এখানে গুণ করে পেয়ে যাব আমরা 20,000, 4টা শূন্য হবে, 20,000 বর্গ মিটার। ঠিক আছে, 20,000 বর্গ মিটার পেয়ে গেলাম। এবার দেখো যে জমিটা আমাদের যে 2 হেক্টর জমিটা ছিল, তো 2 হেক্টর জমিটা আমরা কত পেলাম? 20,000 বর্গ মিটার জমিটা পেয়ে গেলাম। তো 20,000 বর্গ মিটার মানে দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা হয়ে গেল। ঠিক আছে, এবারে উচ্চতা আমাদের যেটা আছে 5 সেমি, আচ্ছা এখানে সেমি আছে আর এখানে মিটার আছে, তাহলে তোমাদের কী করতে হবে? সেমিটাকে মিটার করে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখাই তোমাদের 5 সেমিকে যদি মিটার করো, তাহলে সেমিকে মিটার করলে তোমাদের কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তখনই তোমরা মিটার পেয়ে যাবা। সেমি আর মিটার মধ্যে 100 পার্থক্য, তাহলে 100 দিয়ে ভাগ করবা। ছোটো থেকে বড়োতে গেলে ভাগ হয়, এগুলো হচ্ছে আমাদের ম্যাট্রিক পদ্ধতি। তাহলে 5 সেমি সমান সমান 5/100 মিটার, এটা মনে রাখবে। তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের হচ্ছে এইচ। ঠিক আছে, এটা আমাদের উচ্চতা বলেছিল এইচ। আচ্ছা, এখানে দেখো এবার হচ্ছে যে জলটা জমে গেলো আমাদের বৃষ্টি পড়ে, তার আয়তনটা কত হবে? আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানা গেলো এখানে, আর উচ্চতা জানা গেলো এটা। তাহলে আমাদের লিখব বৃষ্টির জলের আয়তন। অতএব বৃষ্টির জলের আয়তন। বৃষ্টির জলের আয়তন বলতে যে জমিটার যে আয়তঘন মানে দৈর্ঘ্য প্রস্থ এবং জলটা কত উঁচু হলো, তাহলে আয়তঘনের জিনিসটা দাঁড়ালো। তাহলে আয়তঘনের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমাদের এটাই 20,000-এর মধ্যে আছে, তাই না? বর্গমিটার মানে দৈর্ঘ্য প্রস্থ নিয়ে হয়। তাহলে এটা ইন্টু উচ্চতা আমরা পেয়ে গেছি 5/100। ঠিক আছে, তাহলে এত ঘন মিটার, এককটা আমাদের ঘন মিটার আসবে, আয়তন একক ঘন আসে, ঘন মিটার। তাহলে এটা আমরা সরল করে দেখব আমাদের কি এটা মিলছে 1000। তাহলে দেখো এখানে 2 শূন্য আমরা কেটে দিলাম, এই যে 2 শূন্য, তাহলে 2 শূন্য কাটলাম, 5 দিয়ে 10, আর এদিকে আবার 2 শূন্য বসে যাবে। দেখো 1000 ঘন মিটার আমাদের কিন্তু অ্যান্সারটা আসলো। তাহলে এখানে কথাটা কিন্তু সত্য বলেছে, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখব? সত্য। আচ্ছা, এখানে দেখো 5 আর 6 অঙ্কটা এখানে কিন্তু ঠিকঠাক দেয়নি, ওরা ভুলবশত করে দিয়েছে, প্রিন্টিং মিস্টেক। তা তবুও আমি এখানে 5 থেকে কিছু আমি নিয়েছি অংশটা, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, এর সরলতম মানটা কত হবে সেটা আমি তোমাদের বের করে একটু দেখিয়ে দিচ্ছি। যদি প্রশ্নটা এখানে ঠিকঠাক করা নাই, তাহলে সরলতম মানটা তোমরা এটা পেয়ে যাবা, সাইন 12 ডিগ্রি, আর কসকে তোমরা 90 ডিগ্রি মাইনাস এটা 12 ডিগ্রি করতে পারবা, কারণ 12 ডিগ্রি 78 ডিগ্রি যোগ করে 90 ডিগ্রি পাবা, তাহলে এটা বিয়োগ করে আমরা 78 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস, আর এটা আমরা সাইন পেয়ে যাবো, পুরো কোণের সূত্র সাইন 12 ডিগ্রি, এটা কেটে আছে দেখো। তাহলে এর মানটা 0, ঠিক আছে, এর মান যদি 1 বলে তাহলে হবে মিথ্যা, আর যে 0 বলে তাহলে এর মানটা তাহলে সত্য। তাহলে সেটা দেখিয়ে দিলাম আমরা। এবার 4 প্রশ্নগুলো আসলাম। 4 প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর পেয়ে যাবা। তাই এই প্রশ্নগুলো একটু লিখে করাতে হবে, সংক্ষেপে করলে হবে না, শর্টকাট যদি করে দাও, ভাষার না দাও, তাহলে কিন্তু তোমাদের নম্বর কেটে নিতে পারে, মাধ্যমিকের ব্যাপার আছে। আচ্ছা, তাহলে আমরা 4-এর একটা করাবো। আচ্ছা, তারপরে আমি বলি যে 3-এর যে 5 আর 6 প্রশ্নগুলো আমার এখানে বইতে প্রিন্ট মিস্টেক আছে, তোমাদের বইগুলোতে এবিটি টেস্ট পেপার থেকে যদি ঠিকঠাক থাকে তো আমার কমেন্টে জানাবা। হ্যাঁ, কাদের ঠিকঠাক আছে, যদি তোমাদের 5 আর 6 অঙ্ক দুটো ভালোভাবে থাকে, ঠিক আছে, প্রিন্ট করা, তাহলে সেটাও তোমরা জানো, আর যদিও না থাকে সেটাও আমাকে জানাও, ঠিক আছে বা ঠিক নাই, এভাবে তোমরা কি বলে যে কমেন্টে তো আমাকে জানাও যে বইগুলো কি ঠিকঠাক করেছে না সব বইতেই ভুল করে দিয়েছে। তো দেখো 4-এর একটা কী বলছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এখানে দেখো একদিনের সুদ বলেছে 5 পয়সা, তাহলে আমরা
বছরের সুদটা বের করে নেব, কারণ আমাদের অঙ্কগুলো সুদের অঙ্ক সবসময় আমরা বছরে রাখবো। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করলাম। তাহলে আমরা দেখো একদিনের সুদ কত বলেছে? 5 পয়সা। 5 পয়সা। আচ্ছা, 5 পয়সাকে আমরা কী করবো? টাকা করে নেব। তাহলে পয়সাকে টাকা করলে 100 দিয়ে ভাগ করবা, তোমরা টাকা পেয়ে যাবে। এবার একদিনের সুদ আমরা লিখব 365, কারণ 365 দিনে 1 বছর। 365 দিনের সুদ সমান সমান, তাহলে 365 দিয়ে গুণ করতে হবে। 365/5/100 টাকা। আচ্ছা, আমরা কাটাকাটি করছি না এখানে, এভাবে রেখে দিলাম। এবার আমরা চলে যাব, দেখো সূত্রে চলে যাবো। আমরা সূত্র কি জানি? I সমান সমান PTR/100, এটা আমাদের সূত্র। এখানে মানগুলো বসাই, দেখো সুদ তো পেয়ে গেলাম। সুদ আমরা পেলাম 365 × 5/100 সমান সমান পি। দেখো পি আমাদের কত? 292, তাহলে 292 ইন্টু। আচ্ছা, এখানে দেখো সময়টা এখানে আমরা টিটা সময়টা দেখো এখানে যেহেতু 365 দিনে করেছি, 1 বছর সময়টা নিয়েছি আমরা, তাই না, বার্ষিক। তাহলে আমরা এখানে সময়টা 1 বছর নিলাম। আর এখানে দেখো আমাদের যেটা বলেছে সুদের হারটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। সুদের হারটা আমাদের আর থেকে গেল, আর নিচে আমরা 100 দিয়ে দিলাম। দেখো 100 কেটে দিলাম। এবার আমরা কাটাকাটিটা একটু বুদ্ধি করে করি। দেখো আমরা কাটাকাটিটা একে 73 দিয়ে গুণ করব, 73 দিয়ে ভাগ করব দুজনকে। তাহলে এখানে যে 73 দিয়ে করি, দেখো 73 4-এ এই যে 73 4-এ তোমরা গুণ করবা, তোমরা পাবে 4 × 3 = 12, আর 4 × 7 = 28, আর 29। 73 4-এ কিন্তু কত? 292, ঠিক আছে। আর 73 4-এ 292, আর 73 5 দিয়ে গুণ করে 365 পাবা। এই জিনিসটা কিন্তু এখানে মনে রাখবা কাটাকাটিটা, নাহলে কিন্তু তোমরা অঙ্কতে অসুবিধা পড়ে যাবে এই অঙ্কতে, ঠিক আছে। 73 দিয়ে আমরা কিন্তু ভাগ করেছি, ঠিক আছে। 292কে 73 দিয়ে ভাগ করলাম, 4 পেলাম। 73 4-এ 292, আর 73 5-এ 365। 73কে 5 দিয়ে গুণ করবা, দেখো 5 × 3 = 15, আর 5 × 7 = 35, একে 36। তাহলে আমরা 365 পাচ্ছি। ওকে, এটা মনে রাখবা, তাই না, নাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা আরের মানটা কত পাচ্ছি? আরের মানটা পাবো এদিকে 25, আর এই 4টা আমাদের নিচে নেমে যাবে। তা আমরা পেয়ে গেলাম 25/4। একে যদি আমরা ভাগ করি তা কত হবে? 6/1/4 হবে। 6 × 4 = 24, হ্যাঁ, 6/1/4%। তা আমরা সুদের হারটা পেয়ে গেছি। তাহলে বার্ষিক সুদের হার আমরা কত পেয়ে গেলাম? আমরা এখানে লিখে দিই, তোমরা কিন্তু অতএব দিয়ে লিখে দিবা। বার্ষিক সুদের হার পেলাম 6.1/4%। 6.1/4%। দেখো 4-এর 2 নম্বরটা কী বলছে? একটি অংশীদারি ব্যবসায় A, B, C এর মূলধনের অনুপাত 3:8:5। এর লাভ C এর লাভের থেকে 80 টাকা কম হলে ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছে? আচ্ছা, এখানে দেখো আমরা ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছে মোট লাভটা আমরা ধরে নেব। এখানে অ্যান্সার মোট লাভ সমান সমান আমরা X টাকা ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো A আর C এর মধ্যে সম্পর্ক বলেছে, এর লাভটা C এর লাভটা বের করি। তাহলে এর লাভ, দেখো এর লাভটা আমরা কীভাবে করব? এ হচ্ছে 3, অনুপাত থেকে আমরা আনুপাতিক যোগটা পেয়ে যাবো আমরা কত? এদিকে হচ্ছে 8 আর 16, আনুপাতিক যোগটা আমরা 16 দেখতে পাচ্ছি, আর মোট লাভ হচ্ছে X টাকা। তাহলে এটা হচ্ছে এর লাভ। এবার আমরা C এর লাভটা বের করি। C এর লাভটা দেখো শেষে 5 আছে, 5/16 × X টাকা, ঠিক আছে। এবার দেখো এর লাভটা C এর লাভের থেকে 80 টাকা কম, তাই না, মানে এর লাভ যত হয়েছে C এর লাভের থেকে কম হয়েছে, তাহলে C এর লাভটা বেশি আছে, ঠিক আছে, আর এর লাভটা কম আছে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা C এর লাভের থেকে কম বলেছি, অতএব শর্তটা তৈরি করবো। দেখো 5x, C এর লাভটা আগে, C এর লাভ থেকে যদি আমরা এর লাভটা বাদ দিই 3x/16, ঠিক আছে, এটা সমান সমান হবে 80 টাকা। এটা মনে রাখবা, কারণ এর লাভটা C এর লাভের থেকে 80 টাকা কম, তাই না। C এর লাভের থেকে মানে C এর লাভটা বেশি আছে, C এর লাভের থেকে 80 টাকা কম বলেছি। তাহলে C এর লাভটা বেশি বলে বেশিটা আমরা প্রথমে দিলাম, এর লাভ কম ওটা আমরা বিয়োগ দিলাম। এদের যে পার্থক্যটা লাভের কত বলেছে? 80 টাকা বলে দিয়েছে আমাদের। তো এটা আমাদের শর্ত। এখান থেকে আমাদের X এর মানটা পেয়ে গেলেই অ্যান্সারটা। আমরা লসাগু করব 16, এখানে আমাদের 5x, এখানে 3x, এটা আমাদের 80। আচ্ছা, এখানে আমরা 2x পেয়ে গেলাম, এটা 80 × 16। আচ্ছা, এখানে আমরা 8 দিয়ে 16, ঠিক আছে, 2 8 16 আমরা কাটাকাটি করলাম। তাহলে X এর মানটা দেখতে পাচ্ছি 8 8 64, 640 টাকা আমাদের মোট লাভ। তাহলে ওই ব্যবসায় মোট লাভ কত হয়েছিল? তাহলে লিখে দেবো ওই
ব্যবসায় মোট লাভ সমান সমান কত 640 টাকা হয়েছিল। দেখো 4-3 নম্বর প্রশ্ন বলছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত। আচ্ছা, এখানে আলফা বিটা আমাদের বলে দিয়েছে এই সমীকরণের বীজদ্বয়, তাহলে আমরা এখান থেকে আলফা প্লাস বিটা পেয়ে যাব মাইনাস বি বাই এ। দেখো এখানে মাইনাস বি বাই এ বলতে মাইনাস বি এখানে কিন্তু মাইনাস 22 আর এ বলতে কিন্তু 1, তাহলে দেখো আমরা এখানে কিন্তু 22 পেয়ে গেলাম আলফা প্লাস বিটার মানটা। আর আলফা বিটা সূত্র হচ্ছে সি বাই এ, তাহলে সি হচ্ছে আমাদের 105, ঠিক আছে, সিটা আমাদের 105 আর এ তো 1, তাহলে এ আমরা দিলাম না, ঠিক আছে। তাহলে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা বের করে নিলাম। এবার আমাদের কার মানটা বের করতে বলেছে আলফা মাইনাস বিটা, তাহলে আমরা করব কি, আমরা এখন দিয়ে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের মানটা আগে বের করি। তাহলে এর সূত্র হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 বি একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। আলফা প্লাস বিটার মানটা আমরা 22 নিলাম, তাহলে এখানে 22-এর হোল স্কোয়ার আর এখানে 105। 22-এর বর্গটা তোমরা পেয়ে যাবা 484 পাবা, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 22-এর বর্গটা। হ্যাঁ, আর এখানে হবে তোমাদের গুণ করে 4×5 = 20 আর 2 এইদিকে 4×1 = 4, 420 পেয়ে যাবা। তাই এটা বিয়োগ করলে এটা 4 আর এটা আমাদের 6 নামবে আর বাস এদিকে 64 পেলাম। তাহলে এখানে দেখো, তাহলে আলফা মাইনাস বিটার মানটা কত পাবো প্লাস মাইনাস √64, তাহলে এখানে প্লাস মাইনাস 8 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার আলফা মাইনাস বিটার মানটা। দেখো 4 প্রশ্নটা বলছে 1/√2 + 1 + 1/√3 + √2 + 1/√2 + √3 এর সরলতম মান কত। তো আমরা এটাকে হর কোঅর্ডিনেশন করতে হবে, তাহলে উপরে √2 - 1 আর এটা দেখো এটা আমরা √2 + 1 আর √2 - 1 এটা দিয়ে আমরা উপর নিচে গুণ করেছি, আর এখানে √3 - √2 আর নিচে √3 + √2 ইন্টু √3 - √2 আর এটা পেয়ে যাব 2 - √3 আর নিচে 2 + √3 আর 2 - √3, ঠিক আছে। এভাবে হর কোঅর্ডিনেশন করা হয়, মানে আমরা যেটা চিহ্ন থাকবে প্লাস দিয়ে, ঠিক আছে, যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে পুনরায় গুণ করে নেবা। তাহলে উপরেরটা 2 - 1 আর নিচের সূত্র পড়ে যাবে a² - b² √3 - √2 3² - √2 a² - b² সূত্র পড়ছে 2 - √3 2² - √3 তার স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো √2 - 1 এখানে কিন্তু দেখো এটা 2 - 1 থাকবে, তাহলে 1 হয়ে যাচ্ছে, 1 লিখলাম না, √3 - √2 এখানেও দেখো 3 - 2 হবে, তাহলে 1 আমরা লিখলাম না, 2 - √3 এখানেও কিন্তু দেখো 4 আর এটা 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাবা তোমরা, তাদের উপরে মানগুলো আমাদের থেকে গেল। এখানে আমাদের কেটে যাচ্ছে এটা আর কাটছে এটা, তাহলে এখানে দেখো 2 থেকে 1 চলে গেল, আমাদের অ্যান্সারটা 1 দাঁড়িয়ে গেল। দেখো 5 প্রশ্নটা বলছে একটি বৃত্তের ব্যাস AOB সি বৃত্তের একটি বিন্দু আর কোণ OBC 60 ডিগ্রি হলে কোণ OC এর মান কত। দেখো আমরা ছবিটা আঁকি, ছবিটা আমাদের হবে একটা বৃত্ত বলেছে আর একটা AOB ব্যাস বলে দিয়েছে, তাহলে AO হচ্ছে কেন্দ্রবিন্দু আর এটা হচ্ছে ABটা আমাদের ব্যাস। এবার দেখো কি বলেছে এখানে কোণ OBC একটা বৃত্তের উপর সি বিন্দু বলেছে, আমরা এখানে একটা সি বিন্দু নিয়ে নিলাম। OBC তাহলে OBC তাহলে আমাদের দেখো এখানে যোগ করতে হচ্ছে, যেভাবে প্রশ্ন বলবে প্রশ্ন অনুযায়ী আমাদের কিন্তু ছবিটা তৈরি হয়ে যাবে। তাহলে OBC এই কোণটা আমাদের কত বলেছে 60 ডিগ্রি বলেছে। তারপর বলেছে OCA, তাহলে OCA এর মান বের করতে বলেছে OCA, তাই দেখো তো এভাবে আর এভাবে যোগ করতে হচ্ছে, তাহলে এখানে আমরা এভাবে OCA তাহলে আমাদের ACA যোগ করতে হচ্ছে, এই যে দেখো, তাহলে OCA কোন কোণটা বের করতে বলেছে এই কোণটা, এই কোণের মান কত ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা ACB মানে এই যে সম্পূর্ণ কোণটা, এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে কারণ অর্ধবৃত্তস্থ কোণ, ওটা আমরা লিখে নিই। তো এখানে অ্যান্সার দিয়ে আমরা শুরু করলাম,
এখানে হচ্ছে এসি বি কোণটা হবে 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের জন্য এটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এখানে আমরা এই যে ওবি সমান সমান ওসি পাবো, একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে লিখবো ওবি সমান সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। 2 নম্বর প্রশ্ন একটু লিখে করতে হবে, ঠিক আছে, তোমরা লিখবা। আচ্ছা, দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়, এ 60 ডিগ্রি হলে পরে এই কোণটা আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটু লিখে দিই, কোণ ওবিসি সমান সমান কোণ ওসিবি, কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো পুরো কোণটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এদিকার কোণটা ওসিএ কোণটা পেয়ে যাবো। তাহলে অতএব কোণ ওসিএ, যেটা আমাদের বের করতে বলেছিল, কত হবে? 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবা তোমরা 30 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। 6 প্রশ্নটা বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? আচ্ছা, দুটি বৃত্ত পরস্পর ছেদ করেছে, তাহলে আমরা ছবিটা এভাবে তৈরি করব। এই যে আমাদের একটা বৃত্ত আর এই যে আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, দুটি বৃত্ত পরস্পর ছেদ করেছে। আচ্ছা, এখানে সাধারণ যে বলে দিয়েছে, তার সাধারণ যে আমরা তৈরি করলাম, এই যে আমাদের একটা সাধারণ যে, ঠিক আছে। আর কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে, তাহলে এই যে আমাদের দুটো কেন্দ্র নিয়ে নিলাম, এটা আমরা এ, এটা আমরা বি নাম দিয়ে দিলাম। সাধারণ যে দৈর্ঘ্যটা সিডি বলে দিলাম, সিডির মান দেওয়া আছে এখানে, আর এখানে ছেদ করেছে এই জায়গায় পি বিন্দু নাম দিয়ে দিলাম, ওকে। আর আমাদের দেখো এডি যদি ব্যাসার্ধ বলি, ব্যাসার্ধের মানও দেওয়া আছে, ব্যাসার্ধ দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান বলে দিয়েছে, তাহলে আমাদের এডি হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে এডিটা আমাদের কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। সিডির মান দেওয়া আছে, সিডি আমাদের দেওয়া আছে এখানে কত পাবো? আমরা অ্যান্সার দিয়ে লিখি, অ্যান্সার সিডি হচ্ছে আমাদের 12, ঠিক আছে, সিডিটা 12 সেমি আছে। আর এডি ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা 10 সেমি। এই মানগুলো আমাদের জানা আছে। আচ্ছা, এবার দেখো আমরা সিডি যখন জানা আছে, আমরা কিন্তু পিডিটা পেয়ে যাব, ঠিক আছে, অতএব পিডি পেয়ে যাব। পিডি কত হবে? হাফ সিডি। দেখো কেন হচ্ছে এটা পিডিটা হাফ সিডি কেন? দেখো এখানে আমাদের সিডি জের পর আমরা যদি এ কেন্দ্রীয় বৃত্তটা বলি, তাহলে সিডি জের পর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাটা, এই যে এপিটা, সেই জেটা কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। আমরা লিখে দেবো, তাহলে সিডি যেহেতু একটা জে আছে, ব্যাস নয়, তাহলে লিখবো যেহেতু ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এই যে আমাদের ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা এপিটা, সেই সিডি যেটা কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। তার জন্য আমরা পিডিটা কী পেয়ে গেলাম? অর্ধেক সিডি পেয়ে গেলাম। আচ্ছা, সিডির মান জানা আছে, তা সিডির মান হচ্ছে আমাদের কত? সিডির মান হচ্ছে 12, তাহলে এখানে কাটাকাটি 6, তাহলে আমরা পেয়ে গেলাম পিডিটা 6 সেমি। আচ্ছা, এবার দেখো এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজটা নিব এপিডি, ঠিক আছে। এই ত্রিভুজটা দেখো এপিডি, এই কোণটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি, এখানে লম্ব হয়েছে থেকে। দেখো সমকোণী ত্রিভুজ থেকে আমরা নিব অতিভুজ হবে আমাদের এডি, তাহলে এডি হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার, আর ভূমি আমরা নিয়ে নেব পিডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, ঠিক আছে। আমরা প্রথমে এপি বের করব, এপি পেয়ে গেলে পিবি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এপিটা আমরা বের করছি, তাহলে এডি আমরা বের করলাম। আচ্ছা, এডি আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ 10-এর স্কোয়ার, পিডিটা বের করলাম 6-এর স্কোয়ার, এপিটা এখানে আমরা বের হবে, তাহলে এখান থেকে এপি স্কোয়ার আমরা পাবো 100, এটা বিয়োগ হয়ে যাবে 6 6 36, তাহলে এটা বিয়োগ করে পেয়ে যাবো আমরা 64, তাহলে এপি কত পাবো? 64-এর বর্গমূল আমরা 8 পেয়ে গেলাম, ঠিক আছে।
তা দেখো এপিটা আমরা কিন্তু এটা 8 পেয়ে গেলাম, এই অংশটা আমরা 8। তাহলে আমরা একইভাবে যদি এদিকে যোগ করি, তাই না, তাহলে এখানে লিখে দেব কথাটা, একইভাবে ডি বি ও ডি যুক্ত করে হ্যাঁ বিডি যদি আমরা যোগ করে দিয়ে এভাবে, ঠিক আছে, তাহলে একইভাবে তৈরি হবে। আমাদের একই বৃত্ত বলেছিল ব্যাসার্ধ, কিন্তু এটাও আমাদের 10, তাই না। তাহলে যুক্ত করে একইভাবে বিওডি যুক্ত করে আমরা কি পাবো, পিবি পাবো। তাহলে পিবি আমরা পেয়ে যাবো কত, 8 সেমি পেয়ে যাবো। তাহলে এবার দেখো আমরা এবি পেয়ে যাবো। এবি হচ্ছে আমাদের এপি যোগ পিবি। তাহলে এর মান হচ্ছে 8, এর মান হচ্ছে 8। তাহলে 8 আর কত পেয়ে গেলাম, 16। তাহলে 16 সেমি অ্যান্সারটা। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দেবো কেন্দ্রদের মধ্যে দূরত্ব। তাহলে অতএব কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত পেয়ে গেলাম আমরা, 16 সেমি পেলাম, 16 সেমি। দেখো 7 প্রশ্নটা বলছে সমকোণী ত্রিভুজ এবিসি, এখানে কোণ দিয়ে দিয়েছে, কোণটা এখানে ভুল করে দিয়ে দিয়েছে, এখানে ত্রিভুজ শুধু এবিসি হবে। এখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি বিডি 8 সেমি হয় তাহলে আর এডিটা 4 সেমি বলেছে, তাহলে সিডির দৈর্ঘ্য কত। দেখো আমরা সমকোণী ত্রিভুজ একটা তৈরি করছি, ঠিক আছে, আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম। ত্রিভুজটার এখানে বলেছে বি কোণটা, এটা আমাদের বি কোণ হবে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বি কোণটা 90 ডিগ্রি, আর এখানে আমরা এ নাম দিলাম, এদিকে আমরা সি নাম দিলাম। আর বিডি লম্ব এসি বলেছে, দেখো এখানে এসির পর লম্ব হবে বিডি, এই যে এটা হচ্ছে আমাদের ডি। তাহলে বিডি লম্ব এসি, এটা ডিটা একটু ভালো করে লিখি। আচ্ছা, আর এখানে কি বলেছে, বিডিটা 8 সেমি, বিডিটা এই যে এটা আমাদের 8 সেমি বলে দিয়েছে, আর এডিটা 4 সেমি, এডি এটা 4 সেমি বলে দিয়েছে। তাহলে সিডির মানটা আমাদের সিডি অংশটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো কীভাবে বের করব। আমরা প্রথমে যেহেতু এটা লম্ব বলেছে, তাই না, এখানে দেখো যেহেতু লম্বক বলেছে বিডিটা, বিডি লম্ব এসি বলেছে, তাই তো। তাহলে এই কোণগুলো কী হবে আমাদের, এটা সমকোণী ত্রিভুজ হবে, এগুলো 90 ডিগ্রি, আর এদিকে আমাদের 90 ডিগ্রি। আমরা লিখব সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা আমরা নিব। তাহলে আমরা পাবো এবিডি, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে আমরা নিব এবি স্কোয়ার, ঠিক আছে। দেখো ত্রিভুজ হচ্ছে এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা, মান বসাও। বিডির মানটা 8, 8-এর স্কোয়ার, আর এডির মানটা দেখো, এডির মানটা আমাদের দেওয়া আছে 4, তাহলে 4-এর স্কোয়ার, 64, এদিকে 16, এদিকে যোগ করলে আমরা 80 পেয়ে গেলাম। তাহলে এবি স্কোয়ারে কত পেলাম, 80। এবার আমরা এই ত্রিভুজটা নিই, সমকোণী ত্রিভুজ, এর নাম আমরা বিডিসি বলি, বিডিসি থেকে এখানে অতিভুজটা আমরা বিসি পাবো। তাহলে বিসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখানে আমরা কার মানটা বসাতে পারবো, বিডির মানটা বসাতে পারবো। তাহলে এটা হচ্ছে 8-এর স্কোয়ার মানে 64 সিডি স্কোয়ার। ওকে, এবার আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিই। তাহলে প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজ এটা বলেছিল, সমকোণী ত্রিভুজ এবিসি নেব আমরা, এবিসি থেকে। তাহলে এখানে অতিভুজটা আমাদের এসি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার। তাহলে আমাদের এখানে এবি স্কোয়ার হবে। আচ্ছা, আমাদের দেখো এখানে এসির জায়গায় আমরা কত লিখতে পারবো, এসির জায়গায় লিখতে পারবো এডি প্লাস সিডি, তাই তো। এসিটা আমাদের এডি আর সিডি আছে, দুজন মিলেই আমাদের এসি, তার হোল স্কোয়ার। আর বিসির মানটা আমরা বের করে রাখলাম, বিসি স্কোয়ার মান বসিয়ে দাও, 64 প্লাস সিডি স্কোয়ার, আর এবি স্কোয়ারের মানটা আমরা বের করে রেখেছি, আসছে সব মানগুলো কিন্তু আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা যে সূত্র ভাঙাই, তাহলে সূত্র ভাঙালে হবে দেখো এডি স্কোয়ার প্লাস
আচ্ছা ধরো এখানে আমাদের মানগুলো আমাদের একটা দেওয়া আছে, এডির মানটা, তাহলে আমরা এডির মানটাকে বসিয়ে দিই। এডির মানটা হচ্ছে 4 প্লাস সিডি তার হোল স্কোয়ার, আর এটা দুটো আমরা যদি যোগ করি তাহলে এখানে পাবো এদিকে হবে 4 আর এদিকে হবে 14, 144 প্লাস সিডি স্কোয়ার। এবার এখানে সূত্র ভাঙাবো। দেখো এখানে 4-এর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এদিকে 144 প্লাস সিডি স্কোয়ার। সিডি স্কোয়ার আমরা কেটে দিলাম, তো এদিকে 16, এদিকে 8 সিডি, এদিকে 144, তাহলে 8 সিডি। আচ্ছা 16টা ওদিকে, ঠিক আছে। এখানে দেখো এখানে যে বিয়োগটা করো, 6 কত হলে 14, 8 দিলে, আর এটা হলে 3, 2 দিলে, আর এই একটা বসে যাবে 128। আচ্ছা আমরা যদি 8 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 8 একে 8, 4 বাঁচলো, ঠিক আছে। তাহলে এখানে 8 একে 8 নিলাম, 4 এখানে হয়ে যাবে 48, 8 4 48, 16। তাহলে সিডির মানটা কত পেয়ে গেলাম? সিডির মানটা পেয়ে গেলাম 16 সেমি। সিডি দৈর্ঘ্য বের করতে বলেছে, দেখো আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে আমাদের। 8এর প্রশ্নটা বলছে সাইন 5 থিটা সমান সমান কোস 4 থিটা এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 3 থিটার মান বের করা। আচ্ছা 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলতে আমাদের এখানে সূক্ষ্মকোণ নিয়ে আমাদের কাজ করতে বলেছে। তাহলে আমরা করবো কি, এখান থেকে সাইন 5 থিটা রেখে দিলাম, আর এটাকে আমরা সাইন লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কস থিটা ফিরে আসবে, এটা পুরো কোণের সূত্র। উভয় দিকে যদি আমরা সাইন ভ্যানিশ করি তাহলে আমরা পেয়ে যাবো 5 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তাহলে এদিকে আমাদের 4 থিটা আসলে আমাদের হয়ে যাবে 9 থিটা সমান সমান 90 ডিগ্রি। 9 দিয়ে কাটাকাটি করলে আমরা থিটার মানটা 10 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে থিটা সমান সমান পেলাম 10 ডিগ্রি। আচ্ছা এবার আমাদের বের করতে বলেছে ট্যান 3 থিটার মানটা, তাহলে 3 থিটার জায়গায় আমরা বসাবো 10 ডিগ্রি, ট্যান হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মানটা আমাদের জানা আছে ছক থেকে 1/√3, তাহলে এটা আমাদের অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন বলছে একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে। আচ্ছা আমাদের দেখো আমরা এটা হচ্ছে আমাদের মাটি, এখানে আমাদের দেখো ঘুড়িটি যদি এই জায়গায় থাকে, ঠিক আছে, এই জায়গায় আমাদের ঘুড়িটা আছে, তাহলে এখানে যে ঘুড়িটা থাকে এই বিন্দুতে, ঠিক আছে, এটা আমরা এই বিন্দু দিয়ে দিলাম, এই বিন্দুতে আমাদের ঘুড়িটা আছে, তার ঘুড়িটা এখান থেকে উড়াচ্ছে, এটা হচ্ছে ঘুড়ির আমাদের সুতোর দৈর্ঘ্যটা, ঠিক আছে, এটা এ বি, এটা সি। তাহলে এখানে আমরা দেখো এসিটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, তার যার মানটা আমাদের 20√3 দেওয়া আছে। তাহলে আমাদের মাটি থেকে ঘুড়িটি কত উঁচুতে আছে, মানে এ বির ডিস্টেন্সটা আমাদের দরকার, এ বির দৈর্ঘ্যটা, তখনই বলতে পারবো কত উঁচুতে আছে মাটি থেকে। তাহলে এ বি আমাদের বের করতে হবে। আচ্ছা এখানে আমরা বলে দেব এসি, এসিটা কি, এসি হচ্ছে আমাদের সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য যেটা আমাদের কত দেওয়া আছে 20√3 মিটার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যদি এবি বলি, এবিটা হবে মাটি থেকে ঘুড়িটির উচ্চতা, এটা আমাদের বের করতে বলেছে কত হবে। আচ্ছা এখানে আমরা এই কোণটা আমাদের বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে, এখানে, আর এটা আমাদের 90 ডিগ্রি হবে, এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ দাঁড়াবে এটা। তাহলে আমরা লিখব কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে আমরা কী করবো, আমরা লম্ব বাই অতিভুজ দেখাবো, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, সেটা আমাদের কত যাবে সাইন থিটা মানে 60 ডিগ্রি। দেখো এ বির মানটা বের হবে, এসিটা আমাদের আছে 20√3, আর সাইন 60 ডিগ্রির মানটা আমরা পেয়ে যাবো √3/2, 2 দিয়ে এখানে কাটলে 10 হবে, তাহলে এ বির মানটা আমাদের দাঁড়িয়ে গেল, ঠিক আছে, 10 ইন্টু √3 গুণ করবা 3 পেয়ে যাবা, তাহলে এ বির মান কত পেয়ে গেলাম 10 3 30। তাহলে আমাদের যেটা বলেছিল ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতা আছে, তাহলে অতএব ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় পেলাম 30 মিটার উচ্চতায় আছে, এভাবে অঙ্কটা আমাদের করতে হবে।
দেখো 10 প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙের আয়তন বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে চোঙের উচ্চতা দেওয়া আছে, তাহলে এখানে চোঙের ব্যাসার্ধ দেওয়া নাই, তাহলে আমরা চোঙের ব্যাসার্ধটা আমরা ধরে নিই। চোঙের ব্যাসার্ধ আমরা আর সেমি ধরে নিলাম। তাহলে এখানে অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। চোঙের বক্রতলের ক্ষেত্রফল, সেটা সূত্র হচ্ছে, দেখো আমরা জানবো 2πr/h। ঠিক আছে, এইচ হচ্ছে আমাদের উচ্চতা, 2πr/h বর্গ সেমি। আমাদের এখানে এইচ কত? এইচ হচ্ছে আমাদের উচ্চতা, চোঙের উচ্চতা। আচ্ছা, এখানে 2 × পায়ের মান হচ্ছে 22/7, আর তার থেকে যাবে এইচ হচ্ছে আমাদের কত? 14। ওকে, আচ্ছা, এটা আমাদের 7 দিয়ে 14 করে দিলাম, তাহলে এটা 2, এটা আমরা যদি করে দিই। আচ্ছা, এখানে গুণটা এখন করছি না, আমরা এভাবে রেখে দিলাম, এটা থাক। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, আমরা সমান করে নিই। 22 × r × 2, এটা কত দেওয়া আছে? 264 দেওয়া আছে। তাহলে এখানে মানটা আমরা বের করি। 2 দিয়ে কাটলে 2, 3, 2, আবার 2 দিয়ে আমরা কাটছি 6, 6, এবার 22 দিয়ে কাটছি, 22, 3, 66। তাহলে আর এর মানটা আমরা 3 পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমরা চোঙের আয়তনটা বের করবো। তো চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্রটা আমরা জানবো πr²h। ঠিক আছে, তাহলে মান বসাবো। পায়ের মান 22/7, আর এর মান আর হচ্ছে 3, দুবার লিখে দিলাম, আর এইচ হচ্ছে আমাদের 14। তাহলে এককটা আমরা কী লিখবো? ঘন সেমি। 7 দিয়ে তো 14। আচ্ছা, এখানে দেখো 22 দিয়ে আমরা 44 করলাম, আর এইদিকে 9 করলাম। ঠিক আছে, আর এটা আমরা যে গুণ করলে 9 × 4 = 36, 9 × 4 = 36, আর 3 = 39, 396 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো 11 নম্বর প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ যদি হয়, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আচ্ছা, আমাদের একটা শঙ্কু বলেছে, আমি একটা শঙ্কুর ছবি আঁকি। এভাবে শঙ্কুর ভূমিটা, আর আমরা এভাবে একটা শঙ্কু আমরা তৈরি করে নেব। ঠিক আছে, শঙ্কুর এটা আমাদের উচ্চতা পেয়ে গেলাম। আচ্ছা, এটা আমরা নাম যদি OA, একটা বি নাম দিলাম, OAB। এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এটা আমাদের 90 ডিগ্রি কোণ হয়। তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর এটাকে আমরা তির্যক উচ্চতা বলবো L। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি বলবো? এখানে আমার একটা সূত্র আছে, L² = মানে এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার = ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এটা ধর্ম, তার সমকোণী ত্রিভুজ ধর্ম থেকে আমরা L² মানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমাদের এগুলো ধরে নিতে হবে। এখানে আমাদের কিছু দেওয়া নাই, তা আমরা ধরে নিই, সব ধরি। শঙ্কুর কি উচ্চতা আমরা ধরি, প্রথমে উচ্চতা আমরা এইচ ধরে নিলাম, এইচ। আর শঙ্কুর তির্যক উচ্চতা আমরা নিই, তির্যক উচ্চতা আমরা L নিলাম। আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা আমরা কত নিব? আর নিয়ে নিলাম। ওকে, তাহলে ওটা তো আমরা সূত্র লিখে দিয়েছি। এখানে আমাদের দেখো, এবার আমরা শঙ্কুর কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বের করি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের একটা ঠিক করবো আমরা, পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/L। ঠিক আছে, πr/L। আচ্ছা, এখানে আমরা শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল বের করি। শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, দেখো শঙ্কুর ভূমিতলটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। আচ্ছা, আমরা বের করে নিলাম। এবার আমরা শর্তটা তৈরি করি। তা অতএব আমাদের যেটা বলেছে πr/L সমান কথা বলেছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতল ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে এখানে হবে আমাদের √5 × πr²। ঠিক আছে, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা। এখানে আমরা পাই কাটালাম, একটা আর আমরা কেটে দিলাম, একটা আর পেয়ে গেলাম।
এখানে এল এর মানটা আমরা যদি বসিয়ে দিই, আচ্ছা এল এখানে বর্গ করি না, আমাদের এল স্কোয়ার সরি আমাদের এখানে দেখো আমরা যদি বর্গ করি এল স্কোয়ার সমান সমান আমরা এটা 5r স্কোয়ার পেয়ে গেলাম, তাই না? বর্গ করে দিলাম ওই পক্ষে। এবার আমরা এল স্কোয়ার মানটা বসিয়ে দিই, তো এটা হবে আমাদের এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এদিকে হবে আমরা 5r স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এইচ স্কোয়ার এটা আমাদের যদি বিয়োগ হয়ে আমাদের হবে 4r স্কোয়ার। ওকে, আমি একটু এদিকে দেখাই। এখানে আমরা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার করলাম, এখানে আমাদের থেকে গেল 4, এটাকে আমরা এইচ বাই আর করে হোল স্কোয়ার করলাম, আর এটাকে আমরা 2 স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে আমরা এইচ বাই আর কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বলি, ঠিক আছে, অতএব এইচ ইজ টু আর কত পাবো, দেখো 2 এর নিচে আমরা 1 ধরতে পারবো, 2:1। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, আমরা কত পেলাম, 2:1 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা 12 নম্বর প্রশ্ন চলে আসলাম। তাহলে আজকের আমরা ক্লাসের শেষ প্রশ্ন চলে এসেছি। দেখো আমি অঙ্কগুলো সব ভালো করে করিয়ে দিয়েছি, কোথাও যদি কোনো অসুবিধা হয় তা তোমরা কমেন্টে জানাও। ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু ভিডিওগুলোতে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। আর দেখো অঙ্কটা 12 নম্বর অঙ্কটা আমরা কি বলছি, দেখো কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন এফআই এক্সআই 132 প্লাস কে এবং সামেশন এফআই সমান 20 হলে কে এর মান কত হবে। দেখো অঙ্কটা বারে এটা করিয়েছি আমরা ক্লাসে, আবার এসেছে, তো আসুক বারে অঙ্কটা, কারণ যত বারে আসবে বারে প্র্যাকটিস হবে, আমাদের দেখা হবে। আর এটা তোমরা জানো যে অঙ্কটা বারবার রিপিট হয়, ওই অঙ্কটা কিন্তু সাজেশন অনুযায়ী তোমরা নিতে পারো, ইম্পর্ট্যান্ট বলে তোমরা নিতে পারো অঙ্কটা। তো দেখো অঙ্কটা কিন্তু সহজে আছে। তা আমাদের এখানে কি বলেছে, যৌগিক গড় আমরা যদি দেখি তাহলে আমরা লিখব যৌগিক গড়ের সূত্রটা আমরা জানি সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, ঠিক আছে। এবার এদের মানগুলো আমাদের দেওয়া আছে 132 প্লাস কে, আর এখানে কিন্তু দেখো একটু চেঞ্জ করেছে, এখানে আগের অঙ্কগুলো 5K ছিল, এখানে কিন্তু কে দিয়েছে, ঠিক আছে। একটু চেঞ্জ করবে অঙ্কগুলো, এই জন্য তোমরা দেখো অঙ্কগুলো কিন্তু দেখবা, সব অঙ্কগুলি দেখো, তোমরা মনে করতে পারো যে একই অঙ্ক কেন বারবার করো, দেখো চেঞ্জ করেছি। অনেকে এখানে অন্যভাবে ভেবে নিবে, অ্যান্সারটা কিন্তু আলাদা হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের অঙ্কটা মিস্টেক হয়ে যাবে। এই জন্য বলছি অঙ্কগুলো করো, ধরে অঙ্কটা করো। তাহলে এখানে আমাদের কত আছে, 20 আছে। এবার আমাদের এটা মানগুলো যৌগিক গড়টা তো বলে দিয়েছে 8.1, তাহলে আমরা লিখব এই যে 132 প্লাস কে নিচে 20 সমান আমরা 8.1 আমরা নিতে পারবো। তাহলে এখানে দেখো আমরা যদি বর্গগুণ করে দিই তাহলে এটা দেখো আমরা 10 দিয়ে গুণ করলে এটা 81কে 2 দিয়ে গুণ করলে 2 কে 2 2 8 16 162 পেয়ে যাবো। তাহলে কে এর মানটা এটা বিয়োগ হয়ে যাবে, এটা এদিকে বিয়োগ হলে হয়ে যাবে এদিকে 2 এর 0 আর এদিকে হয়ে যাবে 3 30। দেখো কে এর মানটা 30, ওখানে 5K ছিল বলে এখানে 6 পেয়েছিলাম আগের অঙ্কগুলো, এখানে কিন্তু শুধু কে আছে, ঠিক আছে। তাহলে কে এর মানটা কিন্তু 30 হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো অঙ্কগুলো কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। একই অঙ্ক বলে তোমরা যদি ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু মিস্টেক হয়ে যেতে পারে। এই জন্য তোমরা একই অঙ্ক হোক, ঠিক আছে, একই রকম অঙ্কগুলো করো, শিখো, একটু চেঞ্জ করবে, ঠিক আছে। চেঞ্জ করলে তোমরা ধরতে পারবা যদি বারে প্র্যাকটিস থাকে। তো ঠিক আছে, আমরা আবার আজকেই আমি নেক্সট ভিডিও তৈরি করব, তাহলে আমরা নেক্সট ভিডিওতে চলে যাব। তাহলে আজকের ক্লাসে এই অবধি।